আসসালামু আলাইকুম। এটি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তো এখানে বলা হয়েছে সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় হোক না কেন শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকের মধ্যে জমা দিই শুধু ওই টাকার উপরে কি করা হয়, মূলধন দেওয়া হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয়। অর্থাৎ আমরা যদি ব্যাংকের মধ্যে ৫,০০০ টাকা রাখি, এক বছর পরে যদি মুনাফা আরও ১০০ টাকা হয়, তাহলে আমাদের এখন কিন্তু প্রারম্ভিক বা প্রাথমিক মূলধন কিন্তু ৫,১০০ টাকা। আমরা ৫,০০০ টাকা রাখা সত্ত্বেও অর্থাৎ যে মুনাফাটা আমরা পেয়েছি ওই মুনাফাটাও এখন কি হবে, আমাদের মূলধনের হিসেবে গণ্য করা হবে। তাহলে এখানে এই কথাটাই বলা হয়েছে। এরপরে এবং এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হবে। অর্থাৎ এখানে যে ৫,১০০ টাকা এইটার উপরে আবার নতুন করে মুনাফা নির্ণয় করা হবে। প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সঙ্গে আমরা এটা ডিটেলসে শিখবো যখন আমরা অঙ্ক করব তখন। তো চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটাকে সি দ্বারা প্রকাশ করা হয় একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের শেষে আমরা যেই আমাদের যে মূলধন থাকবে এটা চক্রবৃদ্ধি আকারে যে মূলধনটা হবে সেটাই হবে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে এই দ্বারা প্রকাশ করা হয়। নিচে যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে। অর্থাৎ যে মূলধন আমরা ব্যাংকের মধ্যে প্রথমে জমা রাখছি সেই মূলধনটা হবে প্রারম্ভিক মূলধন বা প্রাথমিক মূলধন। প্রারম্ভিক মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। নিচের উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করা হলো। অর্থাৎ আমরা এই উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাব। তো এখানে বলা হয়েছে 6% হারে, এই দেখো 6% হার, যেহেতু এটা হচ্ছে মুনাফার হার তার মানে এটা হচ্ছে আর এর মান, অর্থাৎ আর এর মান হচ্ছে 6%। ৩,০০০ টাকা অর্থাৎ পি এর মান হচ্ছে কত, ৩,০০০ টাকা। এটা হচ্ছে মূল টাকা। 3 বছর, এটা হচ্ছে এন এর মান। আমাদেরকে বের করতে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্রের মাধ্যমে বের করা যায়, তবে আমরা আগে সূত্র ছাড়া বের করার চেষ্টা করি। দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে আমরা লিখে নিই। দেওয়া আছে মুনাফার হার আর সমান হচ্ছে 6%। 6%কে কী করতে হয়, 6কে 100 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 0.06। এটা হচ্ছে কি মুনাফার হার। এরপরে আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে আসল বা মূলধন পি সমান 3,০০০ টাকা। তাহলে মূলধন হচ্ছে 3,০০০ টাকা, মুনাফার হার হচ্ছে 6%। আর সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সময় এন সমান হচ্ছে 3 বছর। তাহলে এই ডাটাগুলো আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা এই 3 বছর যে এনটা, এটা আমরা এক বছর করে বের করব। তা আমরা লিখি প্রথম বছরে মুনাফা কত হবে। প্রথম বছরে মুনাফা, আমরা মুনাফার সূত্র জানি, সরল মুনাফার ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু ফি আর এন। তাহলে প্রথম বছর যেহেতু, তাহলে এখানে এন সমান 1 হবে। তাহলে এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 3,০০০ টাকা। 3,০০০ ইন্টু আর এর মান হচ্ছে কত, 0.06। আর এন এর মান হচ্ছে 1 বছর। অর্থাৎ প্রথম বছর যেহেতু, তাহলে এন এর মান হচ্ছে 1 বছর। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে হচ্ছে 180 টাকা। তাহলে এখানে মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 180 টাকা। তাহলে এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমরা মুনাফা পাইছি 1 বছরে। আমরা যখন 3,০০০ টাকা ব্যাংকে রাখছি, ব্যাংক আমাদেরকে 1 বছর পরে কত দিছে, 180 টাকা মুনাফা দিছে। কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে, আমাদের আগের মূলধন ছিল। তাহলে এখানে আমরা একটু লিখে নেই যে চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করে। তাহলে এই সমান চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে মুনাফা বা মূলধন যোগ মুনাফা। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে মূলধন যোগ মুনাফা। অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকে প্রথমে রাখছি ওই টাকা, আর যে টাকাটা ব্যাংক আমাদেরকে মুনাফা দেবে সেটা, এই দুইটাকে যোগ করলেই আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাব। তাহলে ব্যাংকে আমরা জমা রাখছি কত, 3,০০০ টাকা, আর ব্যাংক আমাদেরকে 1 বছর পরে দিবে কত টাকা, 180 টাকা। তাহলে আমাদের এখন চক্রবৃদ্ধি মূলধন কত হবে, চক্রবৃদ্ধি মূলধন হবে 3,180 টাকা। তাহলে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এই 3,180 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন এইটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে প্রারম্ভিক মূলধন। আগে প্রারম্ভিক মূলধন ছিল 3,০০০ টাকা, এখন প্রারম্ভিক মূলধন হয়ে গেছে 3,180 টাকা। এইটা এখন আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে বের করি। দ্বিতীয় বছরে মুনাফা কত হবে,
মুনাফার সূত্র আমরা জানি, দ্বিতীয় বছরের মুনাফা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি আর এন। আমরা সরল মুনাফার সূত্র দিয়ে বের করবো। তাহলে এখানে পির মান কত? দেখো পির মান কিন্তু এবার 3000 না, কিন্তু পির মান হচ্ছে 3180। কেন? কারণ এটা এখন প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে হবে কত? 3180 ইন্টু আর এর মান আগেই থাকে, আগেরটাই, অর্থাৎ 0.06। আর এন এর মান এখানে দেখো, এন এর মান কিন্তু 2 বসানো যাবে না, এন এর মান বসাইতে হবে 1। কেন? কারণ এই 1 বছরটা তো আমরা অলরেডি হিসাব করে ফেলছি, এটা দ্বিতীয় বছরের হিসাব, অর্থাৎ দ্বিতীয় বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এখানে 1 বছরের হিসাব, কিন্তু এটা দ্বিতীয় বছরের। তাহলে এখানেও আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 3180 ইন্টু 0.06। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 190.8 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের মানে দ্বিতীয় বছরে আমাদেরকে মুনাফা দেওয়া হবে 190.8 টাকা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন এ সমান হচ্ছে মূলধন যোগ মুনাফা। তাহলে মূলধন কত ছিল? মূলধন কিন্তু 3180 টাকা। আগের মূলধন ছিল হচ্ছে 3000 টাকা, এখন মূলধন হচ্ছে 3180 টাকা। তাহলে 3180 যোগ, আর এখন আমরা নতুন করে মুনাফা পাচ্ছি কত? 190.8 টাকা। তাহলে এই দুইটা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? যোগ হচ্ছে 3180, তাহলে এখানে হবে কত? 3370.8 টাকা। দেখো বইয়ের মধ্যেও ঠিক এটাই দেওয়া আছে যে প্রথম বছরে মুনাফা কত? এই যে 3000 যোগ 180, অর্থাৎ 3180, এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? এই যে 3370.80 বা 8 টাকা। তাহলে এটা কিন্তু দ্বিতীয় বছরের হিসাব। তো এখানে অনেক ক্যালকুলেশন করে বের করছি আমরা, জাস্ট আমরা যে সরল মুনাফার সূত্র জানি ওই সূত্র দিয়ে এটা বের করা যাবে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমরা বের করছি, যেহেতু 3 বছর পর্যন্ত এটা ব্যাংকে রাখা হবে, তাহলে তৃতীয় বছর আমরা এখানে বের করে নিই। তাহলে এখানে লিখি যে তৃতীয় বছরে ঠিক আগের মতোই মুনাফা সরল মুনাফার যে সূত্র আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে এখানে আয়ের মান আমরা বের করব। পির মান কত? এইখানে যে আমরা যেই মানটা পাইছি, অর্থাৎ 3370.8, এটাই এখন কি হবে? এটা এখন প্রারম্ভিক মূলধন। তাহলে এটা হচ্ছে 3370.8 ইন্টু এই আর এর মান হচ্ছে কত? 0.06 ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 1, কারণ এটা হচ্ছে তৃতীয় বছরের হিসাব, কিন্তু 12 মাসের হিসাব, অর্থাৎ 1 বছরের হিসাব। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে ইন্টু 0.06, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 202.248 টাকা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এ সমান মূলধন যোগ মুনাফা। তাহলে আমাদের মূলধন কত ছিল? এই যে মূলধন হচ্ছে এটা 3370 যোগ এই যে এটা হচ্ছে কি? মুনাফা। তাহলে 202.48। তাহলে এটা হচ্ছে, এটা যদি আমরা যোগ করি, যোগ 3370.8, তাহলে টোটাল হচ্ছে কত? 3573.048 টাকা। এটাই হচ্ছে কি? চক্রবৃদ্ধি মূলধন। এই যে আমার বইয়ের মধ্যে কিন্তু ঠিক সেম জিনিস আছে, এই যে এখানে দেখো। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত? 3573.05 টাকা। এই যে এখানে লেখা আছে। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 3573.05 টাকা। এবং মুনাফা যদি আমরা বের করতে চাই, দেখো চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি, এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কত হয়েছে সেটা কিভাবে বের করব? সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব হচ্ছে আমাদের যেই এই পর্যন্ত যত চক্রবৃদ্ধি যে মূলধন আমরা পাইছি, এটা থেকে কি করব? প্রারম্ভিক যে একবার প্রথম যে টাকাটা আমরা ব্যাংকে রাখছি ওই টাকাটা বিয়োগ করব। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত পাইছি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 3573.048। এটা থেকে বিয়োগ করব আমরা ব্যাংকে প্রথম অবস্থায় কত রাখছি? প্রথম অবস্থায় রাখছি হচ্ছে আমরা 3000 টাকা। তাহলে এখানে টোটাল পাবো হচ্ছে কত? 573.048 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে পারবো এইভাবে, আবার চক্রবৃদ্ধি মূলধন আমরা এভাবে বের করতে পারবো। তাহলে এই যে ব্যাপারটা আমরা বের করছি, এটা কিন্তু আমরা চাইলে সূত্রের মাধ্যমে বের করতে পারি। তাহলে এইভাবে আমরা চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা বের করতে পারি। কিন্তু এটা 3 বছরের ক্ষেত্রে আমরা দেখা গেছে 3 বার, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এভাবে বের করতে পারছি। কিন্তু যখন 5 বছর, 10 বছর, 15 বছর এরকম বেশি হবে, অনেক মানে সময় অনেক বেশি হবে, সময়কালটা বেশি হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে বের করা
আমাদের এভাবে আমরা বের করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, সূত্র সহায়তা নিতে হবে। তো কীভাবে সূত্র দিয়ে এটা বের করতে হয় সেটা আমরা দেখব এখানে। তো দেখো, এখন উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ে 1, 3, 5 নং সমীকরণ 3টি প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো। তুমি কি এ, পি, আর এবং সময়কালের সংখ্যার n পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার উত্তর প্রদত্ত চকে লেখো। এখানে আমরা কোনো সম্পর্ক পাইছি কিনা, পাইলে সেটা লিখে রাখতে বলছে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে উপরের 1, 2 ও 5 নং সমীকরণ হতে দেখা যায় n সময়কাল এর পরিবর্তনের সাথে সাথে এই চক্রবৃদ্ধির পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যেখানে যেখানে n এর পরিবর্তন হচ্ছে সেখানে সেখানে এর মানের পরিবর্তন হচ্ছে। কিন্তু মূলধন অর্থাৎ মূল যে টাকাটা সেটা এবং মুনাফার হার, আমরা দেখছি মুনাফার হার এবং এই মূলধন যেটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে আমরা লিখতে পারি a = p × 1 + r × 1 + r × 1 + r, অর্থাৎ বারবার আমরা কি করতে পারি, একের সাথে কি এইভাবে যোগ করে করে আমরা এটার মানটা বের করে নিতে পারি। তাহলে এখানে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এভাবে আসতে থাকবে 1 1 1 এভাবে আসতে থাকে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, যেহেতু বারবার আসতে থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি a = p × 1 + r to the power n। তাহলে এটা হচ্ছে নির্ণয় সম্পর্ক, এটা হচ্ছে তার বাংলাটা। আমরা এইভাবে লিখতে পারি, লিখে এটা সম্পর্কটা লিখে দিতে পারি। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তিনটি সমীকরণই দেখতে প্রায় একই, কিন্তু সূচকের মানের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বারবার কি হচ্ছে, এই যে এখানে সূচকের মানের পরিবর্তন হইতেছে বারবার। তাহলে এখানে আমরা এখানে এবং এই সূচকের মানের সঙ্গে n এর একটি সম্পর্ক আছে। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 অনুসারে পঞ্চম বছরে, দেখো উদাহরণ 6 অনুসরণ করে, উদাহরণ 6 এর মধ্যে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাকে অনুসরণ করতে বলছে। অর্থাৎ মুনাফার হার এবং মূল যে টাকা সেটা, কিন্তু সময়টা এখানে 3 বছর, কিন্তু এখানে সময়টা নিতে বলছে কত, 5 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে? নিচের ফাঁকা অংশে এর সমাধান করে শিক্ষককে দেখাও। তাহলে এখানে আমরা এটা বের করতে পারি। আমরা এখানে লিখতে পারি যে আসল বা মূলধন P = হচ্ছে কত, মূলধন P = হচ্ছে 3000 টাকা। মূলধন একই থাকবে, তাহলে মূলধন P = হচ্ছে 3000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার R = হচ্ছে 6%। 6% মানে হচ্ছে 6কে কী করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে পাই হচ্ছে আমরা 0.06। এরপর সময় n = হচ্ছে 5 বছর। আর আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা একটু আগে এখানে এই সম্পর্কটা থেকে বের করছি সেটা আমরা এখানে লিখব। সুতরাং চক্রবৃদ্ধি মূলধনকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে a = p × 1 + r to the power n। এবার মানগুলো বসাই। p এর মান কত ছিল, 3000, 1 + r এর মান ছিল হচ্ছে 0.06, n এর মান হচ্ছে 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে পাই হচ্ছে আমরা 3000 আর এখানে হচ্ছে 1 + 0.06 to the power 5। তাহলে এখানে হচ্ছে 1.382 সামথিং আরও কিছু মান আছে, ইন্টু হচ্ছে 3000। তাহলে এখানে পাই হচ্ছে আমরা টোটাল হচ্ছে 4014.676 বা 677 এত টাকা আমরা পাই। এটা হচ্ছে প্রায়। তাহলে এইভাবে আমরা চাইলে কি করতে পারি, মানটা বের করতে পারি, অর্থাৎ এই সূত্র চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে। তো এখানে লিখে দেওয়া আছে যে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে, উপরের কাজগুলো সম্পন্ন করলে তোমরা দেখবে যে প্রারম্ভিক মূলধন P, মুনাফার হার R, সময় n, চক্রবৃদ্ধি মূলধন A এবং মুনাফা C হলে চক্রবৃদ্ধি মূলধন, এই যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কিন্তু এটা, এই = p × 1 + r to the power n। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে c = a - p। অর্থাৎ আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা মূলধনটাকে বিয়োগ করি, অর্থাৎ আমরা প্রাথমিক যে মূলধন সেটাকে যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এর মান এখানে বসাই দিয়েছি, a = p × 1 + r to the power n। এখানে এটা লিখছে, এ হচ্ছে মাইনাস চিহ্ন, এ হচ্ছে ফি। তাহলে এই দুইটা থেকে ফি আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 1 + r to the power n - 1। তাহলে এই সূত্র দিয়েও আমরা চাইলে কি করতে পারবো, মুনাফা বের করতে পারবো। আবার এই সূত্র দিয়েও আমরা চাইলে মুনাফা বের করতে পারবো। আর এইভাবে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবো। তো আমরা যদি 6 নং যেই এটা ছিল, আমরা যদি ওইটা 3 বছরের ক্ষেত্রে বের করি এই চক্রবৃদ্ধি মূলধনের এই সূত্রটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a = 3000
3000 ইন্টু 1 যোগ আর মান ছিল 0.06 আর এন এর মান ছিল হচ্ছে কত 3। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে 3000 ইন্টু সে হচ্ছে কত 1.191016। এটাকে যদি আমরা 3000 দ্বারা গুণ করি তাহলে এই হচ্ছে 3000, সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে কত 3573.048 টাকা। এটা যা আমরা অঙ্কের সমাধান করেও দেখছি যে এখানে দেখো 3573.05 টাকা, যেটা আমরা চাইলে এই সূত্রের মাধ্যমেও আমরা কি করতে পারি, বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।